ভারতের কোথাও যেতে আপনাকে যদি ভিসা করতে হতো কেমন লাগতো? যদি কাশ্মীর, হায়দ্রাবাদ বা জয়পুর যেতে পাসপোর্ট লাগতো? আমাদের ভারত যদি একটা দেশ না হয়ে 28-30টা আলাদা আলাদা দেশ হতো তাহলে কেমন লাগতো? পৃথিবীর সমস্ত দেশ নিজেদের আলাদা ভাষা, নিজেদের আলাদা সংস্কৃতির জন্য পরিচিত, কিন্তু আমাদের দেশ বহু ভাষা, উপভাষা এবং বিভিন্ন সংস্কৃতির সমাহার। আমরা একে অপরের জন্য স্বপ্ন দেখি, একসাথে গান করি, উৎসব পালন করি। তাই আমাদের দেশ সমগ্র বিশ্বের সব থেকে আলাদা, আর এর ভিত্তি হল সহনশীলতা, ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কোন মানুষটির জন্য আজ আমাদের সমগ্র ভারতে এক পতাকা, এক সংবিধান? যে ঐক্য আজ আমাদের পরিচয়, সেটা যে মহাপুরুষ অর্জন করেছিলেন, এটা তাঁরই স্থান। (1947) সালে যখন আমরা স্বাধীন হলাম, তখন আমাদের দেশে 565টার মতো রাজ্য ছিল, যা ভেঙে আলাদা হয়ে যেতে পারত। আর তখন পেশায় উকিল আর রাজনৈতিক কৌশলী হিসেবে দক্ষ সর্দার প্যাটেল সময় নষ্ট না করে প্রতিটি রাজ্যের রাজার সাথে এক এক করে সাক্ষাৎ করেন এবং তাদের বুঝিয়ে, তাদের সংযুক্ত করে আজকের ভারতের যা আকৃতি তা তৈরি করেন। সর্দার বল্লভভাই প্যাটেল হলেন সেই মানুষ যিনি স্বাধীন ভারতের প্রথম অধ্যায় লিখেছিলেন, সেই অধ্যায় যার ফলে এই দেশ বৈচিত্র্য থাকা সত্ত্বেও আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতার 75 বছর পর দেশের এই যোদ্ধাকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার কথা ভাবা হলো, যেটা তাঁর প্রকৃত প্রাপ্য ছিল। আর স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই দায়িত্ব পালন করলেন। এই বিশাল দেশ, তার বিরাট জনসমুদ্র, এত হাজার বছরের তার ঐতিহ্য আর তার ঐক্যের কথা 2-4টে শব্দে কি বলা যায়? 2-4টে মূর্তি স্থাপন করেই কি করা যায়? আগে না, সর্দার সাহেবের সম্মান বিশ্বের দরবারে সাড়ম্বরে হওয়া উচিত। এটা আমার মনে অবশ্যই ছিল, কিন্তু তার সাথে এটাও ছিল যে এ শুধু একটা মূর্তি নয়, থাকবে এক অবিস্মরণীয় বার্তা। অবিরাম বিচারের প্রবাহ বইতে থাকবে, আর এটা নিজে থেকেই দেশের ঐক্যের তীর্থক্ষেত্র হয়ে উঠবে। একতানগরকে ডেভেলপ বা উন্নত করার জন্য বেছে নেওয়া হয় স্থানীয় এবং পিছিয়ে পড়া সমস্ত জায়গা এবং স্থানীয় উপজাতি জনসংখ্যা উভয়ের বিকাশের জন্য। এটা নিশ্চিত করতে যে এই নগর হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ এবং যা ভবিষ্যতের আদর্শ মডেল হয়ে উঠবে। একটি এলাকার আর্থসামাজিক উন্নয়ন তখনই হয় যখন আপনার এই ধরনের ঐতিহাসিক কাঠামো বা এই ধরনের ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট থাকে। আপনি যখন ট্যুরিস্ট স্পট গড়ে তুলবেন, তখন বেশ কিছু জিনিস থাকতে হবে যা মানুষ খুঁজছে। তারা শুধু শুধু স্ট্যাচু দেখতে আসবে না। তাই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হলো। সেই স্ট্যাচু অফ ইউনিটিকে কেন্দ্র করে তিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করলেন। আর সেই পর্যটন কেন্দ্রকে ধন্যবাদ, যা গড়ে ওঠার জন্য সেখানে বিভিন্ন রকমের কাজ, চাকরি, ব্যবসা এবং নানা রকম ভাবে রোজগার শুরু হয়ে গেল। আপনারা বলতে পারেন এটা ছিল শ্রদ্ধা জ্ঞাপন আমাদের প্রজন্মের এক সম্মানীয় নেতার, সম্মানীয় স্বাধীনতা সংগ্রামী একজন নেতার প্রতি। এই সর্দার স্মারক বিশ্বের সব পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। আজ ভারতবর্ষে তাজমহল দেখার জন্য পর্যটক আসে, আমেরিকায় স্ট্যাচু অব লিবার্টি দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটক যায়, ফ্রান্সে আইফেল টাওয়ার দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটক যায়। ভাই আর বোনেরা, আমি চাই সারা বিশ্বের কাছে এটা তীর্থক্ষেত্র হয়ে উঠুক, আর এখানে এসে সবাই দেখুক যে ভারতে এমন মহাপুরুষও ছিলেন। প্রতিজ্ঞা করা সহজ ছিল, কিন্তু তা পালন করা তত সহজ ছিল না। আমাদের প্রধানমন্ত্রী এটা প্রথমে কোনো উঁচু পাহাড়ে করতে চেয়েছিলেন, কিন্তু তার স্টেবিলিটি নিয়ে চিন্তা ছিল। আর তখনই নর্মদা নদীতে অবস্থিত সাধুবেদ দ্বীপে এটা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়, সর্দার সরোবর বাঁধের ঠিক সামনে।
এই যে ড্যামটা দেখছেন সেটা ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন, তার পরিকল্পনা, তার মস্তিষ্ক প্রসূত। তার অনন্য অনুভূতি ও দূরদর্শিতা এবং এই ধরনের প্রকল্পগুলির প্রভাব দেখার মতো ক্ষমতার জন্য তিনি এককভাবে নিশ্চিত করেছিলেন এটাই যে এই বাঁধটি তৈরি হলে গুজরাট রাজ্যের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। তাই বাঁধটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলতেই পারেন এটি একটি পবিত্র স্থানও বটে। সর্দার সরোবর থেকে গুজরাটের অর্ধেক মানুষ পানীয় জল পায়। প্রকৃতপক্ষে সর্দার সরোবর গুজরাটের লাইফলাইন। নর্মদা নদী সবথেকে প্রাচীন নদী। সেই পাথরের ভর কল্পনা করুন, যার ওপর একটা নদী লক্ষ লক্ষ বছর ধরে বয়ে চলেছে। সেটা কতটা শক্তিশালী হতে পারে। তাই আমরা প্রায় 52টা বোরহোলস করি, লম্বালম্বি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাহাড়ের অবস্থা কেমন দেখেছিলাম এবং বুঝেছিলাম এখানে করা যেতে পারে। বিশ্বের উচ্চতম স্ট্যাচুগুলোর মধ্যে ক্রাইস্ট দ্য রিডিমারের উচ্চতা হল 39.6 মিটার, স্ট্যাচু অফ লিবার্টির 93 মিটার, জাপানের উশিকু দাইবুৎসুর 120 মিটার, আর তখন অবধি সবথেকে উঁচু স্ট্যাচু চায়নার স্প্রিং টেম্পল বুদ্ধার উচ্চতা 153 মিটার ছিল। আর সেখানে স্ট্যাচু অফ ইউনিটিকে এর চেয়ে 29 মিটার বেশি অর্থাৎ 182 মিটার বানানোর কথা ছিল। 182 সংখ্যাটা এসেছে বিধানসভার স্ট্রেংথ থেকে। এটাই গুজরাটের রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যা। এক অর্থে এটি ছিল গুজরাটের সন্তানকে স্মরণ করার গুজরাটের পূর্ণ চেতনার প্রতিফলন। উঁচু স্ট্যাচুগুলোর মধ্যে একটা মিল হলো যে সবকটার ডিজাইনেই পাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, যাতে স্ট্যাচুর বেস বড় এবং চওড়া ও মজবুত করে তোলা যায়। গোটা বিশ্বে উঁচু স্ট্যাচু তৈরি করার এটা একটা সাধারণ পদ্ধতি, কিন্তু স্ট্যাচু অফ ইউনিটিকে সাধারণ নয়, অসাধারণ বানানোর কথা। বিশ্বের আর কোনো স্ট্যাচুর পা এবং গোড়ালি কোনোভাবেই দেখতে পাওয়া যায় না। আমরা সর্দারের হাঁটার ভঙ্গির মূর্তি চেয়েছিলাম, যার দুটো পায়ের মধ্যে ব্যবধান থাকবে। যেহেতু তিনি কৃষক, তাই ধুতি পরতেন, তাও আবার একটু উঁচু করে, তাই পায়ের গোড়ালি দেখা যাওয়া উচিত। এটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু 182 মিটার উচ্চতার কারণে সব রকমের বিপদ ছিল। তা সেটা জোরে বয়ে যাওয়া হাওয়া হোক, বা মুষলধারে বৃষ্টি, বা গ্রীষ্মের উষ্ণতা হোক, বা এক ধাক্কায় বড় বড় ইমারতকে ভগ্নস্তূপে পরিণত করা ভূমিকম্প, বিপদ অনেক রকমের ছিল। এই অঞ্চলটা একটা নির্দিষ্ট বায়ু অঞ্চলের অধীনে পড়ে। প্রতি সেকেন্ডে 39 মিটার বা প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে হাওয়া বয়। তবে এই মূর্তিটাও 180 কিলোমিটার বাতাসের গতিবেগ সহ্য করার মতো ডিজাইনে তৈরি করা হয়েছিল। এটা সব সহ্য করে নিতে পারে। খালি চোখে দেখলে মনে হবে সর্দার ড্রামের উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু বস্তুত ভিত্তিটা ঠিক নিচ থেকে উঠে এসেছে। একইভাবে সিসমিক জোনের ক্ষেত্রে এটা ছিল জোন 3 এলাকা, কিন্তু আমরা এটা জোন 4 এর মতো করে ডিজাইন করেছি। তাই আমরা গর্ব করতে পারি যে মূর্তিটা কয়েকশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকবে। স্ট্যাচু অফ ইউনিটিকে তৈরি করতে সময় নির্ধারিত করা হলো মাত্র 42 মাসের, এবং নির্মাণ কার্যের দায়িত্ব দেওয়া হলো এই দেশের সবথেকে উন্নত কনস্ট্রাকশন কোম্পানি লারসন অ্যান্ড টুব্রোকে। এতে আর একটা চ্যালেঞ্জ ছিল, যেটা হলো এর বিশাল উচ্চতা। কারণ এর উচ্চতা আপনার উচ্চতার 100 গুণ বেশি, যা ছিল ইঞ্জিনিয়ারদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। ভাগ্যক্রমে আমরা রাম সুতারকে পেয়েছিলাম। সর্দার প্যাটেল কোনো কাল্পনিক চরিত্র নন, বরং একজন ঐতিহাসিক ব্যক্তি। সেই জন্য তার স্ট্যাচু তৈরি করা আরও বেশি কঠিন কাজ ছিল। চেহারায় বা হাবভাবে যদি কোনো ত্রুটি থেকে যেত, তাহলে তা মানুষকে ক্ষুব্ধ করতে পারত। প্রয়োজন ছিল এমন একজন শিল্পীর যার মধ্যে যে কোনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষমতা ছিল। সমাজে দু ধরনের লোকের দরকার হয়, একজন যে কল্পনা করতে পারে আর একজন যে হাতে কলমে কাজ করতে পারে। কল্পনা করেছেন মিস্টার মোদি, আর আমি তার সাথে কাজ করার জন্য প্রস্তুত ছিলাম। এই মূর্তির জন্যে দীর্ঘদিন ধরে গবেষণা চলে। সারা দেশে তার যত রকম পোজ ছিল, ফটো ছিল, তার শিল্প ছিল, সেগুলো সব জোগাড় করে নিয়ে আসা হলো। আমরা শত শত হাজার হাজার ফটোগ্রাফ
দেখেছিলাম। প্রায় 1 বছর ধরে এই প্রকল্পের বিভিন্নভাবে বিভিন্ন স্তরের ধারণা করা হয়। উদাহরণস্বরূপ প্রথম মূর্তি ছিল একটা ছোট মূর্তি। আমরা এটাকে জনগণের কাছে নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে আমরা যা ভাবছি সেটা এভাবেই ভাবছি। তারপর আমরা তৈরি করেছি যা বলা যেতেই পারে এই প্রকল্পের একটি রেপ্লিকা, অর্থাৎ একটি ক্ষুদ্র শিল্প মূর্তি। এই ক্ষুদ্রাকৃতি মূর্তি ছিল 30 ফুটের, যা বর্তমানে স্থাপন করা হয়েছে গান্ধীনগরে। স্বাধীনতা সংগ্রামে সর্দার সাহেবের বড় ভূমিকা ছিল। দেশের গ্রামগুলোর বিকাশ, দেশের কৃষকদের জাগানো, আর সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম ভারতবর্ষের 6 লক্ষেরও বেশি গ্রাম থেকে, ক্ষেত থেকে যেসব লোহার যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই সব গ্রাম থেকে অন্তত একটা করে ব্যবহার করা পুরনো যন্ত্র, মা ভারতের সঙ্গে যার সম্পর্ক আছে এমন লোহার জিনিস, সেগুলো নিয়ে আসব। সেগুলো গলানো হবে আর এই মূর্তিতে কোনো না কোনো ভাবে ব্যবহার করা হবে। আমি আরো ভেবেছিলাম যে ভারতের প্রতিটি কোণা থেকে মাটি নিয়ে আসব, সেই মাটিও এর সঙ্গে মেশাবো, মানে নির্মাণেও থাকবে ঐক্য। দেশের প্রতিটা কোণার অধিকার, প্রতিটা কোণার অংশ, প্রতিটা কোণাকে যুক্ত করা, এসবও সেই নির্মাণের একটা অংশ। এতে আমাদের 1,69,000 এবং আরো বেশ কিছু বিজোড় সংখ্যার বাক্স ছিল। একদিন আমার ডাক পড়লো এবং তারা আমাকে 3টে চাবি দিলেন। জিজ্ঞাসা করলাম এগুলো কি। তারা বললেন যে 3টে গোডাউন আছে, তাতে কিছু বাক্স আছে, তার থেকে লোহা বের করে আপনাকে এর মধ্যে মেশাতে হবে। 24,500 টন স্টিল, 70,000 টন সিমেন্ট আর 1,700 টন ব্রোঞ্জ ব্যবহার করে স্ট্যাচুকে দাঁড় করানো হয়। সময়সীমা বাঁধা ছিল, কিন্তু কাজ ছিল প্রচুর। কারণ এর নিচে এমন এক বিল্ডিং বানানোর দরকার ছিল যাতে প্রবেশ পথ, সংগ্রহশালা আর এলিভেটরের প্ল্যানিং ছিল, যাতে এখানে আসার পর মানুষজন সোজা 135 মিটার ওপরে তৈরি হওয়া ভিউইং গ্যালারি অবধি পৌঁছে মেঘের মধ্যে দিয়ে সর্দার সরোবর ড্যাম আর চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে পারে। যখন এই আকারের একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে, তখন এর রক্ষণাবেক্ষণের বিষয়টিও বিবেচনা করতে হবে। তাই খুব বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন একটি উপাদান ব্যবহৃত হবে যা প্রাকৃতিকভাবে অক্সিডাইজ করবে এবং একটি প্যাটিনার আবরণ তৈরি করবে, ফলে এটি দীর্ঘমেয়াদী ও সাশ্রয়জনক হবে। আমাদের রক্ষণাবেক্ষণের সমস্যা নিয়েও আর মাথা ঘামাতে হবে না। গগনচুম্বী সর্দার বল্লভভাই প্যাটেলের এই ব্রোঞ্জের স্ট্যাচু প্রমাণ করছিল যে ভারত শুধু পৃথিবীর সবথেকে উচ্চতম স্ট্যাচু তৈরি করার ক্ষমতাই রাখে না, বরং তা তৈরিও সবথেকে কম সময়ের মধ্যে করতে পারে। 31শে অক্টোবর 2018 যেই মুহূর্তে স্ট্যাচু অফ ইউনিটির ইনগ্রেশন হলো, গুজরাটের এই ছোট্ট জায়গা একতানগর সোজা বিশ্ব মানচিত্রে এসে উপস্থিত হলো। আমি আকর্ষণ তৈরি করি থেমে থাকতে চাইনি, চেয়েছিলাম ওখান থেকে প্রেরণা সৃষ্টি করতে। আর তাই বানানোর আগে ঐক্যের যে মন্ত্র ছিল, বানানোর সময় ঐক্যের যে মন্ত্র ছিল, মূর্তি বানানোর পরেও এই পুরো পরিষদকে ভারতীয় ঐক্যের তীর্থস্থান হিসেবে গড়ে তোলার কল্পনাও ছিল। আর তারপর একতার বার্তার সাথে সাথে শুরু হয় একতানগরের স্থাপন করার যাত্রা, এমন এক জিনিস তৈরি করার যাত্রা যাতে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যত শীঘ্রই সম্ভব সামগ্রিক উন্নতি ও রোজগার দুটোই ঘটতে পারে। এই এলাকা ছিল গুজরাট রাজ্যের মধ্যে সবথেকে অনুন্নত অংশ। তাদের সেই স্তরের কোনো যোগ্য শিক্ষা দীক্ষাও ছিল না, জীবিকার জন্য কোনো সংস্থান বা বলা যেতে পারে কর্মসংস্থান ছিল না, এবং তাদের সেই স্তরের কর্মদক্ষতাও ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হবে বর্তমান এবং ভবিষ্যতের উন্নয়ন, যা বৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক বলে বিবেচিত হবে। এখানে যে আদিবাসী ছেলে মেয়ে, যুবক যুবতী, বিশেষত যারা এখানকার ম্যান পাওয়ারের উৎস, তাদের এর সঙ্গে যুক্ত করতে হবে। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হওয়ার আগে যে সামান্য জমি ছিল তাতে সবজি ফলিয়ে সবজি বিক্রি করতাম, আর কোনো আয় ছিল না। অথচ ঘরে 10টা লোকের পেট চালাতে হতো, কিন্তু আয় করতো একজন।
আগে তো আমি জানতামই না যে বনসাই কি জিনিস। তারপরে আস্তে আস্তে শিখেছি। একটা চারার সঙ্গে অন্য চারা মিলিয়ে বনসাই বানাই। তো টুরিস্টদেরও আমি অভ্যাস করে করে ডেমো দেখিয়েছি। এইভাবেই আমি বনসাই তৈরি করা শিখেছি। একতা নার্সারিতে কাজ করা প্রায় 300 মহিলা, যারা বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রোজগার করছে। যখন বাইরে থেকে টুরিস্ট আসতো তখন অল্প অল্প কথা বলতাম, আর আমরা মেয়েরা হিন্দি বলতেও শিখে গেলাম, আর আত্মবিশ্বাস বেড়ে গেল, কথা বলার সাহস পেলাম, অনেক পাল্টে গেলাম। যে মেয়েরা আগে কখনো বাড়ির বাইরে পা রাখেনি তারাও রোজগার করে টাকা নিয়ে আসছে, তাই বাড়িতে তার জন্য প্রশংসাও পাচ্ছে। একতা নার্সারিতে বনসাইয়ের সংগ্রহ দেখার অভিজ্ঞতা তো হবেই, তার সাথে সাখী মণ্ডলের একটা ক্যাফেতে বসে কফির স্বাদও নেওয়া যাবে, যেখানে সারদা দিদির মতন এখানকার অনেক স্থানীয় মহিলারা ঐতিহ্যময় আদিবাসী খাবার এমনভাবে পরিবেশন করে যা স্মৃতিতে বহুদিন থেকে যায়। 4 বছর আগে আমরা এই ক্যাফে খুলেছি। এখানে 40 জন মহিলা একসঙ্গে কাজ করি। বহু ট্যুরিস্ট আমাদের ক্যাফেতে আসে। এটা আমাদের একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে শিখিয়েছে। আমাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা ভালো পয়সা পাই। আগে আমি বাড়িতে মাত্র 4 জন লোকের খাবার বানাতাম, কিন্তু এখন ক্যাফেতে আমরা 150 জনের রান্না করি এবং খুশি মনে তাদের খাওয়াই। বেশি ট্যুরিস্ট দেখে আমরা কখনো ঘাবড়ে যাই না, সে 100, 200 বা 300 যাই হোক না কেন। ওখানে আশেপাশে যে ফসল হয়, যে শস্য দানা উৎপন্ন হয়, ওখানে যে চাল পাওয়া যায়, যে ধরনের সবজি ওখানে চাষ হয়, সেসব অর্গানিক জিনিস দিয়ে একতা ক্যাফের ভেতরে মহিলারা খাবার তৈরি করেন। আমাদের ক্যাফের উন্নতিতে আমরা চাই আরও মহিলা আমাদের সঙ্গে যোগ দিক। যে মহিলারা বাড়িতে বসে আছে তারাও আমাদের সঙ্গে যোগ দিতেই পারে, তাহলে তারাও স্বাধীন হবে। এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমি মনে করি এটা একটা রোল মডেল যা পুরো রাজ্যকে দেখানো উচিত, যে সাখী মণ্ডল কিভাবে একটা পুরো কমিউনিটিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সাখী মণ্ডলের মতন মডেলের মাধ্যমে গোটা সম্প্রদায়ের উন্নতি হচ্ছিল। এই মহিলারা জীবনে প্রথমবার পরিচিতি পেতে শুরু করেছিল, তাদের নাম হচ্ছিল, আর তাদের আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে তারা অন্যান্য বাকি মহিলাদেরকেও প্রেরণা জোগাতে শুরু করেছিল। এর ফলস্বরূপ এটাই হলো, যেসব কাজ এতদিন পুরুষদের দ্বারা পরিচালিত হতো সেগুলোও নারীরা অত্যন্ত দক্ষতার সাথে সামলাচ্ছিল। আমার নাম তারবি মনীষা বেন। এখন আমি অটো চালাই। আমি ক্লাস 12 অবধি পড়েছি। 12-এর পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমাদের গ্রামে কিছু শিক্ষক এসেছিলেন, আর তারাই বলেছিলেন যে জিএমআর সেন্টারে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কটা বিষয় মাথায় রাখতে হবে? 4। কি কি? ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর আর স্পিড। প্রাথমিকভাবে আমাদের এখানকার যা উদ্দেশ্য সেটা হলো যারা স্কুল ড্রপ আউট বা কলেজ ড্রপ আউট বা যে সমস্ত ফিমেল মেম্বারদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, মানে যাদের তেমন কোনো স্কিল নেই আর সেই কারণেই ওরা এখনো আনএমপ্লয়েড আছে, তাদেরকে আমরা সক্ষম করে তুলি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। আমাদের এখানে মনে করুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডিজাইন করা আছে। সেই প্রোগ্রাম কারিকুলাম মডিউলগুলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অর্থাৎ PMKVY তারই মডিউল অনুসরণ করে তৈরি করা হয়েছে। আর 1 মাস থেকে শুরু করে 3 মাস পর্যন্ত আলাদা আলাদা ট্রেনিং সেশন আছে, আর সেগুলো আমরা এখানে করাই। মাঝে মাঝে আমার খুব গর্ব হয় যে আমি এমন একটা স্টোরের RGM যেখানে শুধু মেয়েরাই কাজ করে, কারণ এটা হলো গোটা এশিয়ার মধ্যে প্রথম অল ওমেন স্টাফ স্টোর। এখানে কাজ করতে প্রথম দিকে খুবই অসুবিধা হতো, এখন নতুন নতুন জিনিস এসে গেছে, তাই কাজ করার সুবিধা হয়েছে। বাড়িতে হেল্প করতে পারছি। এমনকি বেশ কিছু মানুষ এমন ছিলেন যারা গ্রামের বাইরে কিছুই দেখেননি। স্ট্যাচু অফ ইউনিটি হওয়ার আগে আমরা বাইরে কখনো যাইনি, আর এইসব বার্গার টার্গার তো আগে দেখিনি কখনো। কিছুই ছিল না, কিচ্ছু ভালো ছিল না। কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি হওয়ার পর থেকে একতানগরে অনেক পরিবর্তন এসেছে।
আগে আমি ক্রুতে ছিলাম, তারপর আমি এখন প্রমোশন পেয়েছি। এখন আমি ক্রু ট্রেনার। যেসব নতুন মেয়েরা যোগ দেয় তাদেরকে আমি ট্রেনিং দিই। ম্যাকডোনাল্ডসে কাজ করতে আমার খুব ভালো লাগে, আর আমার বাড়ির লোকজনও ভীষণ গর্ব করে যে আমি এখানে এই লেভেলে কাজ করছি। একদিন এরকম অবশ্যই আসবে। এখন যেরকম আমরা একে একে প্রমোশন পাচ্ছি, হতে পারে যেদিনকে আমি যাব আমার জায়গায় স্থানীয় কেউ আসলেন এখানে, যে গোটা স্টোরকে ম্যানেজ করবে, আর এই স্টোরের আরজিএম যে হবে সে লোকাল কেউই হবে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। হয়তো এটা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচুর সংস্পর্শের প্রভাব যে এখানকার মহিলাদের স্বপ্ন আকাশ ছুঁতে শুরু করেছে। একতানগরের মহিলারা পিছনে ফিরে তাকানো বন্ধ করে দিয়েছে। হ্যালো, গুড মর্নিং। আমি হেতল আর আপনারা শুনছেন রেডিও ইউনিটি 90 FM। আমার নাম হেতল পটেল। আমি এখানে রেডিও জকি হিসেবে কাজ করি। আগে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে গাইড হিসেবে কাজ করতাম। তারপর গাইডের কাজ করতে করতেই এখানে রেডিও জকি হিসেবে আমায় সিলেক্ট করা হয়। প্রথমে আমি এক গৃহবধূ ছিলাম, তাই প্রথম দিকে আমি একটু ভয়ই থাকতাম। পরে যখন গাইড হিসেবে কাজ করতে শুরু করলাম, সবার সঙ্গে কথা বলতে হতো, রোজ নতুন নতুন লোকের সাথে দেখা হতো, তো এইভাবে ভয়টা কমে গেল। এইভাবে আমার মনে যে ভয়টা ছিল সেটা দূর হলো। আগে এখানে তখন স্ট্যাচু অফ ইউনিটি ছিল না, ছিল শুধু সর্দার সরোবর ড্যাম আর এই নর্মদা নদী। তাই লোকে কাজ করার জন্য বাইরে চলে যেত, যেমন বরোডা, আমেদাবাদ বা অন্য যে কোনো জায়গায়। এখন আর কাউকে বাইরে যেতে হয় না, সবাই নিজের পরিবারের সঙ্গে নিজের বাড়িতে নিজের গ্রামে থেকেই সংসার চালাতে পারে। যদি এই কাহিনীর সূত্রধরের কথা বলি, একটা জায়গার সূত্রধরের কথা বলি, তাহলে আমাদের গাইড যিনি, তিনি একতানগরের সূত্রধর। 2018-এ এই স্ট্যাচুটা যখন উদ্বোধন হয় তখন থেকে আমি এখানে কাজ করছি। আর এই জায়গাটার সঙ্গে আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। তার কারণ হলো যে আমি এই জেলারই ছেলে। যে ভিভিং গ্যালারি আছে সেটা এমনভাবে বানানো হয়েছে যেটা সর্দার সাহেবের হৃদয়ের স্বপ্ন ছিল, আর আপনি তাঁর হৃদয়ে দাঁড়িয়ে সেই স্বপ্নকে এখান থেকে দেখতে পাবেন। ভিউইং গ্যালারি থেকে আপনি দুদিকের দৃশ্য দেখতে পাবেন। তাছাড়াও স্ট্যাচু কিভাবে তৈরি হয়েছে, স্ট্যাচুটা ফাঁপা, আর স্ট্যাচুর রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সেটাও টুরিস্টরা দেখতে পায়। আপনি যখন এক্সিবিশন এরিয়ায় পৌঁছবেন তখন প্রথমেই আপনি দেখতে পাবেন টেকনিক্যাল ফটো, যেখানে স্টেজ ওয়াইজ বলা হয়েছে কি করে এটার নির্মাণ হয়েছিল। তারপর সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের সাথে যুক্ত একটা ছোট্ট ডকুমেন্টারি দেখানো হয়। তার জন্য আমরা একটা আলাদা থিয়েটার হল বানিয়েছি। 2018-এ যখন এই স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন হয় তখন আমরা ভাবি যে এরকম শ্রদ্ধেয় একজন ব্যক্তির পায়ে ফুল অর্পণ করা অবশ্যই উচিত। তবে এত বড় একটি মূর্তির পায়ে ফুল দেওয়ার জন্য রোজ আমরা এত ফুল কোথা থেকে জোগাড় করব? তখনই আমরা প্ল্যান করি যে এখানেই আমরা একটা ভ্যালি বানাবো, যেখানে আমরা ফুলের বাগান তৈরি করব। একটা সুন্দর ভাবনা থেকে তৈরি হয় এই সবুজে সবুজ ফুলের উপত্যকা বা ভারতবন। 24 একরে বিস্তৃত এমন এক সৌন্দর্যের প্রতীক যেখানে পৃথিবীর সব রকম সুন্দর ফুলের স্থান রয়েছে। 2016 সালে 48,000 বৃক্ষরোপণ করে যে ভারতবনকে শুরু করা হয়েছিল, আজ সেখানে 22 লক্ষেরও বেশি গাছ স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী এটাও ভেবেছিলেন যে ট্যুরিস্টরা যখন এখানে আসবেন তারা যেন 3-4 ঘন্টার জন্য এখানে এসে দেখে চলে না যান, তারা যেন বেশ কিছুক্ষণ এখানে থাকেন। তাই এমন জিনিস বানানো হয়েছে যাতে পরিবারের সকলের জন্য কিছু না কিছু আকর্ষণীয় থাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুসারে মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়। যদি কোনো জায়গার মাটি উর্বর না হয় তাহলে মিয়াওয়াকি টেকনিক ব্যবহার করে সেই মাটিকে উর্বর করে তোলা খুব ভালো একটা পদ্ধতি। মিয়াওয়াকি ফরেস্টের নামকরণ করা হয়েছে জাপানের বিখ্যাত বোটানিস্ট ডক্টর আকিরা মিয়াওয়াকির নামে। ওনার আবিষ্কার করা কৌশলের মাধ্যমে গাছপালাকে 10 গুণ দ্রুত গতিতে বৃদ্ধি করা এবং 30 গুণ ঘন করা যায়।
এই কৌশলের সদ্ব্যবহার করতে পারে শহরের সেই সব মানুষেরা যাদের জায়গা হয়তো খুবই কম, কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকার ইচ্ছে প্রবল। মানুষ আর প্রকৃতির এই নিবিড় সম্পর্ককেই তুলে ধরেছে 17 একর বিস্তৃত আরোগ্যবন। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এই বনে প্রায় 80 মিটার লম্বা এক 3 ডাইমেনশনাল হিউম্যান ফিগার বানানো রয়েছে, যার শরীরের বিভিন্ন অংশে এমন সব ভেষজ উদ্ভিদ লাগানো হয়েছে যেগুলো মানুষের সেই অঙ্গের জন্য উপকারী। এখানে প্রকৃতির দুই ভিন্ন রূপ রয়েছে। একদিকে রয়েছে সবুজে সবুজ ফুলের উপত্যকা, আর অন্যদিকে রয়েছে প্রকৃতির অন্য এক রূপ, মানে পশু পাখি দেখার জন্য রয়েছে কেওয়াড়িয়া জঙ্গল সাফারি। এটা একটা জঙ্গল সাফারি, যেটা আসলে সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক মানে জু, এটাই আমাদের এখানে সব থেকে বড় অ্যাট্রাকশনস। এটা এমনই অ্যাট্রাকশনস যেটা স্ট্যাচুর পরে সব থেকে বেশি আকর্ষণীয়। জঙ্গল সাফারির জন্য 200-250 একর সমতল জমির দরকার। প্রধানমন্ত্রী বললেন, যদি এখানে সমতল জমি না থাকে তাহলে পাহাড়ের ওপর তৈরি করুন। যখন আমরা পাহাড়ের ওপর তৈরি করতে গেলাম, আমাদের মনে হলো এটা তো আলাদা আলাদা লেভেলের পাহাড়। তাই জঙ্গল সাফারি তৈরি হলো 7টা লেভেলে, যা 27 মিটার থেকে 180 মিটার পর্যন্ত বিভিন্ন হাইটের পাহাড়ের ওপর প্ল্যান করা হলো। এখানে পশু পাখিদের জন্য বড় বড় জায়গা রাখা হয়েছে, আর এটা হলো ভারতবর্ষের প্রথম গ্লাস গ্যালারি জু, যেখানে আপনি প্রাণীদের, বিশেষত নরখাদক প্রাণীদের খুব কাছ থেকে দেখার একটা সুযোগ পাবেন। জঙ্গল সাফারিতে প্রায় 1500 পশু পক্ষী প্রাণী 17টা দেশ থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 প্রজাতির পশু পাখি নিয়ে এসে রাখা হয়েছে। এখানে পক্ষীশালা বানানো হয়েছে, যেটা জিওডেসিক ডুমের ভেতর তৈরি করা হয়েছে। তৈরি করার সময় 2টো পক্ষীশালা তৈরি করা হয়, একটা ভারতীয় পাখিদের জন্য আর একটা বিদেশি পাখিদের জন্য। আমার নাম হচ্ছে তারবি দিলীপ, আর আমি এসপি জুতে কাজ করি। আমার কাজ হচ্ছে গন্ডারের দেখাশোনা করা। আমার নাম সরিতা বেন, আমি কেভেরিয়া কলোনির একতানগরের ওই দিকেই থাকি। আমরা সব ধরনের বন্যপ্রাণীর খেয়াল রাখি, যেমন ধরুন ওই যে লম্বা শিঙালা, অডিক্স, অস্ট্রিচ আছে, আর জিরাফ আছে। আমি সবাইকে খুবই পছন্দ করি, তবে জিরাফ বেশি পছন্দের। ও আমার সাথে বেশিক্ষণ থাকে, আমার সঙ্গে খেলা করে, ওর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেছে। আমি আগে একজন রেস্কিউয়ার ছিলাম। 18 বছর ধরে ফরেস্ট ডিপার্টমেন্টে আমি পশু পাখি, অনেক সাপ, অনেক কুমির রেস্কিউ করেছি। এখানে এইসব প্রাণী আসার পর আমি আমার প্রাইভেট জবটাও ছেড়ে দিয়েছি। আসলে বন্যপ্রাণীদের আগে থেকেই পছন্দ করতাম, আর এখন এদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি আমি। আর সব থেকে মজার কথা হচ্ছে যে গুজরাটের অন্য কোথাও বন্যপ্রাণীদের মতো গন্ডার নেই। আমি গন্ডারের মতো বন্যপ্রাণীর দেখাশোনা করার সুযোগ পেয়েছি। অনেক কিছু বদলে গেছে, আমি ভাবতেও পারি না এমন ভাবে আমার জীবন বদলে গেছে যে আগে আমি কিছু করতাম না, বেকার ঘরে বসে থাকতাম। তারপর ট্রেনিংয়ে গেলাম, সেখানে পশু পাখিদের সঙ্গে পরিচয় হলো। এখানে এসে আমার খুব ভালো লাগছে। সরকারি চাকরির থেকেও এই কাজটা আমার বেশি পছন্দের, কারণ এখানে যে আনন্দ পাই সেটা অন্য কোনো চাকরি বা অন্য কোনো কাজে বোধহয় আমি পেতাম না। আমি এখানে এলে আমার কেন জানি না মনে হয় বন্ধুর কাছে চলে এসেছি, আর এখন মনে হয় আমার বাড়ি ছাড়াও আরেকটা ফ্যামিলি আছে। পরিবারে যেরকম বাচ্চারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেরকমই গুরুত্ব একতানগরে বাচ্চাদের দেওয়া হয়েছে। তাদের জন্য বিশেষ যত্ন নিয়ে অ্যাট্রাকশন পয়েন্ট তৈরি করা হয়েছে। 3 একরের থেকেও বেশি জমি নিয়ে তৈরি করা হয় এটা। বেদ অনুসরণ করে শ্রীযন্ত্রের নকশায় তৈরি দেশের সবথেকে বড় ভুলভুলাইয়া হলো এই মেজ গার্ডেন। অথবা খেলাধুলোর সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়া শেখায় এই চিলড্রেন্স নিউট্রিশন পার্ক। তবে সবথেকে আকর্ষণীয় হলো
ভারতীয় ডাইনোসরের মূল উৎস। নর্মদা ভ্যালিতে কাজ চলাকালীন জানা গেছে যে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে রাজাসরস নার্মাদেন্সিস নামের ডাইনোসর থাকত, যার রেপ্লিকা খুব কাছ থেকে দেখায় এর মধ্যে দিয়ে চলা ডাইনো ট্রেন। এখানে ট্যুরিস্টরা আসবে, তাই বাচ্চাদের জন্য চিলড্রেন নিউট্রিশন পার্ক তৈরি করা হয়, বড়দের জন্য, বৃদ্ধদের জন্য আরোগ্যবন তৈরি হয়। কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য কি আছে? তাই ভাবা হলো এখানে রিভার র্যাফটিং বানানো হোক। আপনি কাশ্মীরে, লাদাখ থেকে রিভার র্যাফটিং করে এসেছেন, উত্তরাখণ্ডে রিভার র্যাফটিং করেছেন, আর কেভারিয়া একতানগরে রিভার র্যাফটিং করুন। এখানে আপনারা বেশি মজা পাবেন। কারণ এখানে স্রোতের বেগ খুব বেশি, আর 5 কিলোমিটারের মধ্যে 11টা র্যাপিড আছে। 1 ঘন্টায় আপনি এখানে যে অ্যাডভেঞ্চার করবেন, অন্য কোথাও 12-15 কিলোমিটারের মধ্যে এই মজা আপনি পাবেন না। দিনে তো মনোরঞ্জনের সব রকম ব্যবস্থা আছেই, তাছাড়াও রাতেও যাতে লোকেদের মনোরঞ্জন করতে পারি তার জন্য, মানে সূর্য যখন অস্ত যায় তারপর সবার আগে স্ট্যাচুটার উপরেই সুন্দরভাবে আর্ট প্রজেকশন ম্যাপিং করা হয়, লোকেরা সেটাও এনজয় করতে পারে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভেতরে একটা গ্লো গার্ডেন আছে, যেটা একটা খুবই সুন্দর পার্ক স্পেস, যেখানে অনেক রকম ফিগার আছে, জীবজন্তুর ফিগার, গাছপালার ফিগার, যেগুলো জ্বলজ্বল করে। সুন্দর সুন্দর মিউজিক চালানো হয়। তারপর আমরা খুবই সুন্দরভাবে সেলিব্রেট করি নর্মদা আরতি। এখানে যখন সন্ধ্যা হয়, পর্বত মাথা নোয়ায়, বিশ্বাসের দ্বীপ জ্বলে ওঠে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। একতানগর এমন এক অনুভূতি যা বহুদিন মানুষের মনে জুড়ে থাকে। এখানকার লোক, এখানকার সংস্কৃতি, এখানকার ল্যান্ডস্কেপ আর এখানকার আধুনিকতা মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যা ভোলা অসম্ভব হয়ে ওঠে। শুনলে অবাক হবেন যে 2018 থেকে এখনো অবধি আমাদের এখানে 1 কোটির থেকে বেশি ট্যুরিস্ট স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এসেছে। টুরিস্টদের এখানে আসতে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য তৈরি করা হয় একতানগর রেলওয়ে স্টেশন। একে চেন্নাই, মুম্বাই, দিল্লি, বারাণসী, আহমেদাবাদের মতন প্রধান শহরের সঙ্গে যুক্ত করা হয়েছে। গড়ে প্রায় প্রতিদিন 10,000-এর থেকে বেশি লোক আমাদের এখানে আসে। উইকেন্ডে সেই সংখ্যা 20,000-এ পৌঁছে যায়। আর যখন উইকেন্ডে লম্বা ছুটি পড়ে, বাচ্চাদের ছুটি থাকে, দিওয়ালির ছুটি পড়ে, তখন সংখ্যাটা বেড়ে 50,000-ও হয়ে যায়। একতানগরে এখনো পর্যন্ত বহু ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 2022-এ পরিবেশ সচেতনতা বিষয়ক মিশন লাইফ বা ইনক্রেডিবল ইন্ডিয়ার অধীনে 2023-এ ভিন্টেজ কারের ইন্টারন্যাশনাল মোটরিং কম্পিটিশন এবং 2023-এ G20 অন্তর্ভুক্ত দেশের 75 জনের বেশি অংশগ্রহণ করা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং। আসলে মানুষ কি দেখতে চায় একজন ভ্রমণকারী হিসেবে, তার সবকিছু স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ যা দেখার আশায় সেখানে যায়, তারা তার থেকে অনেক বেশি কিছু দেখার সুযোগ পায়। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখে খুব ভালো লাগলো। ওনার সঙ্গে মহারাষ্ট্রে আমার দেখা হয়েছিল। এই স্ট্যাচু অসাধারণ। এতে যা টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়েছে। একজন ভারতীয় হিসেবে আমি আজ সত্যি খুব গর্বিত। কখনো ভাবিনি এমন জিনিস দেখা সম্ভব হবে। এখানে যে যে বিষয়গুলো সব থেকে বেশি ভালো লাগে, প্রথমটা তো হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সব জিনিস এখানে খুব সাজিয়ে গুছিয়ে রাখা। স্ট্যাচু দেখলাম এবং জানলাম এর হাইট স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ, যা সত্যিই আকর্ষণীয়। এই স্ট্যাচুই বলে দিচ্ছে যে ভারতবর্ষ কোথায় পৌঁছবে। এটি পৃথিবীর সব থেকে উঁচু একটি স্ট্যাচু। আপনি একবার ওপরে উঠে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন এটা কি অসাধারণ। আমার কিছু বিদেশি বন্ধু আমার কাছে জানতে চায় এটা কোথায়, আমরাও সেখানে গিয়ে দেখতে চাই। বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু এবং এটা অবিশ্বাস্য। প্রাকৃতিক পরিবেশও সুন্দর। একটা জিনিস ভালো লাগলো যে এখানে সব মহিলাদের কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, সবার একবার অন্তত হাসাই উচিত।
শূন্য থেকে শুরু করে এত কিছু তৈরি করা তো নিজে থেকেই একটা বিরাট ব্যাপার, তাই না? এটা কিন্তু সত্যিই অসাধারণ। যখন আকাশ থেকে সর্দারকে কথা বলতে দেখি তখন আমার মনে হয় যে আমাদের রাষ্ট্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। এটি বিশ্বের দরবারে প্রমাণ করে যে ভারত বড় চিন্তা করতে, বড় কিছু ভাবতে সক্ষম। শুধুমাত্র যারা শহর থেকে আসে তারাই নয়, এমনকি আমার যে ভাই বোন যারা গ্রাম থেকে এসেছে তারাও যখন এই মূর্তি দেখে তখন অনুভব করে যে মহান কিছু দেখছে। ভারত তৈরি করতে পারে, ভারত এমন কিছু স্থাপন করতে পারে যা বিশ্বের কোথাও ছিল না। এটা যদি করা যায়, অন্য কিছু নয় কেন? স্ট্যাচু অফ ইউনিটি রাষ্ট্রীয় গৌরবের একটা প্রতীক। এই স্ট্যাচু অফ ইউনিটি হলো রাষ্ট্রের জাতীয় গর্ব। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের নতুন স্বর্ণযুগের প্রতীক। কেউ এসেছেন শ্রদ্ধা নিয়ে, কেউ বা এসেছেন কৌতূহল নিয়ে, কেউ বা ইতিহাসকে বোঝার জন্য এসেছেন, আবার কেউ আর্কিটেকচারাল মার্বেলকে দেখার জন্য এসেছেন। যে কারণেই আপনারা আসুন না কেন, এসেছেন এবং যাবার সময় শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাচ্ছেন। কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি এখানেই শেষ নয়। সর্দার সাহেবকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি তখনই জানানো হবে যখন এখান থেকে যাওয়ার পর প্রতিটা মুহূর্তে আমরা একটাই স্বপ্ন আজীবন দেখব, যে স্বপ্ন হবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতের ভিন্ন ভিন্ন অঞ্চল, ভাষা আর সম্প্রদায়ের মানুষ সেই রং বেরঙের নানান ফুলের মতো, যারা একত্রিত হয়ে এক অনন্য ফুলের তোড়া বানাতে পারে। আর ফুলের সুগন্ধের মতোই মানুষের মধ্যেও রয়েছে মূল্যবোধের সুগন্ধ। সেই মূল্যবোধ যা আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে বংশানুক্রমে পেয়েছি। আমরা চলে যাব, নতুন প্রজন্ম আসবে, সময় বদলে যাবে, বছর ফুরবে, তবুও বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার এই মূল্যবোধ আমাদের ভারতবাসীদের মধ্যে এইভাবেই অটুট থাকবে, একদম সর্দার পটেলের এই স্ট্যাচু অফ ইউনিটির মতন, যা সময়ের অত্যাচার সহ্য করেও বছরের পর বছর টিকে থাকবে। আর এই কথার এক প্রতীক হয়ে থাকবে যে ভারতের অখণ্ডতা শুধুমাত্র কথার কথা নয়, বরং এক বিরাট সত্য। সেই সত্য যা প্রজন্মের পর প্রজন্ম আমরা আগলে রেখেছি। জয় হিন্দ।